এবার যাদের কথা বলবো 149টি পরিবার, তারা বলছিলেন আমাদের মাথা গোজার কোনো ঠাঁই নেই। কিন্তু তারা এই কথা কেন বলছিলেন জানেন? তার কারণ তারা বারবার আবাসের তালিকায় নাম তুলতে চেয়েও পারেননি, তাদের জোটেনি মাথা গোজার সেই ঠাঁই, আবাসের ঠাঁই। কিন্তু মুশকিল আসান হলো দিদিকে বলো নাম্বার, দিদিকে বলতে যোগাযোগ করেই মুশকিল আসান। 149টি পরিবার তারা অবশেষে আবাসের ঘর পেলেন। আরো বিস্তারিত জানি কিভাবে গোটাটা সম্পূর্ণ হলো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো রুমেরা, এই হিঙ্গলগঞ্জ ব্লকের সান্ডেলবিল পঞ্চায়েত সহ বিস্তীর্ণ এলাকার বহু পরিবার যারা আবাসের ঘরের আবেদন করেছে, পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিসের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তারা আবেদন করেছে, কিন্তু তাদের এই আবাসের ঘর পাওয়ার যোগ্য থাকা সত্ত্বেও তারা কিন্তু আবাসের ঘর পায়নি। এরপর তারা দিদিকে বলো যে নাম্বার, সেই নাম্বারে ফোন করে এবং তারা যোগাযোগ করে, কিন্তু তখনই কিন্তু সমস্যার সমাধান হয় এবং তারপরেই সরকারি আধিকারিকরা তাদের বাড়িতে আসে, এসে সেখানে সার্ভে করে এবং তাদের লিস্টে নাম উঠে আসে এবং 149টি এরকম যে পরিবার, সেই পরিবারের নাম কিন্তু এই লিস্টে উঠে এসেছে। এবং স্বভাবতই যে কারণে কিন্তু একদিকে যেমন একটা খুশির বাতাবরণ তৈরি হয়েছে হিঙ্গলগঞ্জ ব্লক জুড়ে, এবং অন্যদিকে এই দিদিকে বলো যে মুখ্যমন্ত্রীকে কিন্তু তারা ধন্যবাদ দিতে কিন্তু কুণ্ঠাবোধ করছে না। তার কারণ এই নাম্বারে একবার ফোন করেই কিন্তু তাদের মুশকিল আসান হয়ে গেছে এবং তাদের এটাও দাবি যে যদি আরো কোথাও কোনো সমস্যা থাকে তাহলে তারা যেন এই দিদিকে বলো নাম্বারে ফোন করে, তাহলেই কিন্তু সমস্যার সমাধান হবে। এক কথায় বলতে গেলে হিঙ্গলগঞ্জ জুড়ে এখন খুশির হাওয়া। যাদের যেসব পরিবারের বাড়ি ছিল না তারা বাড়ি পেয়েছে, যথেষ্ট খুশির হাওয়া, এবং যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং দিদিকে বলো যে নাম্বার, সেই নাম্বার। যাদের মাথা গোজার ঠাঁই ছিল না, দিদিকে বলতে যোগাযোগ করে তারা ঠাঁই পেয়ে গেলেন। যায়, বিডিও যায়, পঞ্চায়েতে যায়, পেপারে ঘর, এই ঘরে আমি থাকি জল পরে। তারপর দিদিকে নাম্বার হেডলাইনে ফোন করলাম, করার পরে আমার লিস্টিতে এখন নাম এসেছে, দিদিকে ধন্যবাদ জানাই। আগে অনেক জায়গায় গিয়েছি, তার জন্য আমরা কোনো জায়গায় কেউ আমাদের করেনি। এখন এই যে নূতন দাঁড়িয়েছে সেই বললো দিদির নাম্বারে দিয়েছে, এই দিদির নাম্বারে আমরা ফোন করে, তাই দিদি আমাদের ওই বিরুদ্ধে লোক পাঠিয়ে দিয়েছিল। দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ যাদের প্রকৃত বিপিএল তালিকাভুক্ত হওয়ার কথা ছিল, অথচ কোনো প্রকারে সেটা হয়নি, কিন্তু তাদেরকে সরাসরি মুখ্যমন্ত্রীতে যোগাযোগ করে বা দিদিকে বলে যোগাযোগ করে তারা ঘরে পেয়েছে। এবং শুধু আমার এলাকায় সান্ডেলবিলের 4 নম্বর সান্ডেলবিল না, টোটাল হিঙ্গলগঞ্জ ব্লকে এই দিদিকে বলবো সরাসরি মুখ্যমন্ত্রীতে যোগাযোগ করে 149 জন মানুষকে এবার আমরা ঘর দিতে সক্ষম হয়েছি। দেখুন, সবসময় সব খবর তো সত্যি, যেখানে এই হিঙ্গলগঞ্জের মতো যেখানে যারা যোগ্য তাদের স্বার্থ রক্ষা হলো, তারা ঘর পেলেন, এরকম খবর তো সবসময় আমরা দেখাতে পারি না, যেমন পাচ্ছি না এক্ষেত্রে। কেন বলছি? তার কারণ হুগলির একটা বিস্তীর্ণ অংশ যেখানে সজলধারা প্রকল্পের জলের লাইন বসে পঞ্চায়েত ভোটের আগে, কিন্তু 2 বছর হয়ে গেলেও সেই জলের লাইন, সেই কল, তাতে জল আসে না। ফলত তারকেশ্বরের মুক্তারপুর সহ একাধিক অঞ্চল সেই জল কষ্টে এই মুহূর্তে রয়েছে। সেখানকার মানুষদের একবার বক্তব্য শুনুন, তারপর যাই আমাদের প্রতিনিধির কাছে। কল আছে, জল নেই, এইখানে জলের একটু সমস্যা। অনেকদিন ধরে ভোটের আগে থেকেই কল লাগিয়ে দিয়ে গেছে, কিন্তু ভোট দেওয়ার পরেও এখন অবধি আমাদের জল পাচ্ছি না। কলে কতদিন ধরে দিদি? 2 বছর ধরে। জলের খুবই খারাপ অবস্থা, বাচ্চা কাচ্চা নিয়ে খুবই সমস্যা আমাদের বাড়িতে। যখনই আসছে সার্ভে করে যাচ্ছে, সবই করে যাচ্ছে, কিন্তু জল আর আসছে না। নানান জায়গায় কাজ হচ্ছে, 1 সপ্তাহ 10 দিনের মধ্যেই জল এসে যাচ্ছে, কিন্তু এখানে সমস্যাটা কি আমাদেরকে জানার যে আপনাদের এই সমস্যা, ওই জন্য আপনাদের জল দিতে পারছি না আমরা। পঞ্চায়েত থেকে করে দিয়ে গেছে, সেই টিউবওয়েল থেকে দূর থেকে বৃষ্টি হলে ভিজে আনতে হয়, জল করে বাচ্চা নিয়ে জল আনতে যেতে হয়, কিছু করার নেই। কথা বলবো, রানা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, এই যে সজলধারা প্রকল্পের যে জলের লাইন, এই কাজগুলো করতেও তো কারি টাকা খরচ হয়, তাহলে টাকা খরচ করে কাজ হচ্ছে, পাইপলাইন বসছে, কিন্তু যার জন্য এই পাইপলাইন বসা, অর্থাৎ সাধারণ মানুষের জলকষ্ট দূর করা, সেটা তো হচ্ছে না। 2 বছর হয়ে গেল, তাও সমস্যাকে কি অ্যাড্রেস করা সম্ভব হয়েছে? একদমই তাই। দেখো তোমার রুমেলা, তারকেশ্বর ব্লকের তালপুর গ্রাম পঞ্চায়েতে মুক্তারপুর ও গোলপাতা এই বিভিন্ন এলাকায় প্রায় 60 থেকে 70টির উপর, তার থেকে বেশি পরিবার, তারা কিন্তু 3 বছর আগে তাদের
মানে পঞ্চায়েত তাদের যে গ্রামে ওই নলবাহিত জল অর্থাৎ সজলধারা যে প্রকল্পে জলের লাইন করে দেওয়া হয়েছিল, ট্যাপ মানে কলও বসানো হয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে এই 2.5 থেকে 3 বছর ধরে তারা কিন্তু জল পাচ্ছে না। সেই সমস্ত ট্যাপ কলে মরচে পড়ে গেছে। তো এলাকার মানুষজন একটি কলের উপরই কিন্তু ভরসা করে তারা মানে পানীয় জল পান করছে। সমস্ত তাদের দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম তারা একটা কলের উপর ভরসা করে করছে। আর এই নিয়ে কিন্তু রাজনীতির শিকার হয়েছে এই যে বিস্তীর্ণ যে এলাকার মানুষজন। তাদের অভিযোগ হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে যখন পাইপলাইন হয়েছিল, ঠিক পঞ্চায়েত ভোটের সময় তাদের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল যে খুব তাড়াতাড়ি কিন্তু জলের সমস্যা মিটবে, বাড়ি বাড়ি জল পাবে। কিন্তু আশ্চর্যজনকভাবে যেটা অভিযোগ করছে যে ওই যে দুটো পার্ট 105 ও 106 নম্বর যে বুথ দুটিতে, সেখানে তৃণমূল পরিচালিত যে ছিল সদস্য মানে তিনি মানে নির্বাচনে পরাজিত হওয়ার পর সেই দুটি সিপিএম তোমার দখল করেছে। ফলে এইখানেই গ্রামের মানুষের প্রশ্ন যে মানুষ ভোট দেয় তাদের স্বাচ্ছন্দ্যভাবে তাদের জীবন ধারণ করার জন্য, কিন্তু সেখানে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানোতর। শুনুন বক্তব্য। এটা নিয়ে আমরা বারংবার পঞ্চায়েতে দরবার করেছি। আমাদের পঞ্চায়েত মেম্বাররা তারা বলেছে শুধু যারা প্রধান উপপ্রধান আছেন বা আধিকারিক যারা আছেন, হ্যাঁ ঠিক আছে এটা হয়ে যাবে একটা মানে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই দীর্ঘ টালবাহানা এটা চালিয়ে আসছে। হ্যাঁ, এটা তো ঠিক কথাই যে যেহেতু আমরা মানে সরকারের ক্ষমতায় আছে, তৃণমূল সরকার, তাকে হারিয়ে যেহেতু সিপিএম ক্ষমতায় আসছে, এটা তো একটা বড় কারণ হতেই পারে যে তার জন্য। তাছাড়া তো শুধু 105 নয়, এই জলটা কেবলমাত্র শুধু পানীয় জল হিসাবে ব্যবহার করা, রান্নার কাজের জন্য ব্যবহার করা। সেখানে দেখা যাচ্ছে কেউ চাষের জমিতে জল দিচ্ছে পাইপ দিয়ে, কেউ রিজার্ভারে টুলু পাম্পের মাধ্যম দিয়ে জল তুলে নিচ্ছে। সেই কারণে কিছু কিছু মানুষের কাছে জল পৌঁছচ্ছে না। এগুলো সেই এলাকার মানুষেরও দেখা দরকার, তাদেরও সচেতন হওয়া দরকার, প্রতিবেশীকে বলা দরকার যে তোমরা এই জিনিসটা করছো, তাহলে আমাদের কাছে জল গিয়ে পৌঁছচ্ছে না। কিন্তু এগুলো আমাদের একদম পুলিশ প্রশাসনকেও নির্দেশ দেওয়া আছে যে কেউ যদি এই রকম কাজ করে তাদেরকে এফআইআর পর্যন্ত হবে। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। বিরতির আগে আপনাদের বলছিলাম যেখানে জমি হারারা জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। কোথায় হচ্ছে? 12 নম্বর জাতীয় সড়কে। তার কারণ বিনা নোটিসে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়, জমি অধিগ্রহণ করে নেওয়া হয়। জমি হারারা তারা কি বলছেন শোনাবো অবশ্যই, কিন্তু তার আগে যাই, জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, একদম দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখবো, 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে বাধা, অর্থাৎ যারা ভূমিহারা রয়েছেন তাদের দাবি যে কোনো নোটিশ ছাড়াই তাদের কাছ থেকে জমি অধিগ্রহণ করছে এবং সেই জমি অধিগ্রহণ করে সেখানে কাজ শুরু করেছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ফলে আজকে যখন কাজ করছিলেন একেবারে আমডাঙ্গার মাসুন্ডা এলাকায়, সেখানে তখন এই ভূমিহারারা গিয়ে দেখে যে সেখানে রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে। ফলে তারা প্রথমে বাধা দেয়, কিন্তু তারপরেও তারা কাজ করছিল। খবর পেয়ে আমডাঙ্গার বিডিও ঘটনাস্থলে যায়, আমডাঙ্গার থানার পুলিশ সেখানে যায়, কিন্তু সবাইকে অর্থাৎ বিডিও পুলিশ সবাইকে আটকে রেখে বিক্ষোভ দেখা। তাদের একটাই দাবি 2013 সালের আইনে তাদেরকে জমি অধিগ্রহণ করতে হবে এবং সেই 2013 আইনেই তাদের জমির ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু এই নিয়ে একাধিকবার কিন্তু সরকার পক্ষের সঙ্গে তারা এই জাতীয় সড়ক কর্তৃপক্ষ তারা বসাবসি করেছে, কিন্তু কোনো সমাধান সূত্র হয়নি। আজকের হঠাৎ কোনো নোটিশ ছাড়াই সেই সম্প্রসারণের কাজ করতে গেছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ, তখনই এলাকার মানুষজন বাধা দেয়। তাদের একটাই দাবি 2013 সালের আইনেই তাদের জমি দিতে হবে, টাকা ক্ষতিপূরণ দিতে হবে, না দিলে তারা কোনো রকম ভাবে সম্প্রসারণের কাজ করতে দেবে না। ফলে যে কোনো বাধার সম্মুখীন তারা হবেন এবং এটাও বলেন আমার 15 শতক জায়গা আর বিল্ডিংটা আছে অন্তত 25 লাখ টাকা দাম, আমাকে দিয়েছে 17,000 টাকা। হ্যাঁ, যে মাসে আগের দিন এসেছিল আমি কাজ করতে দিইনি। আজকে কি বলবো? হ্যাঁ, এবারে আজকে ওনারা কি বলছে, আপনি আমার কাছে আসেন, এই কাছে যান, ওইখানে যান, আমার জায়গা দেবো, আমি লোকের কাছে যাবো কেন? আমি তো জায়গা নিজে ইচ্ছা মতো দিচ্ছি না। কাজ আটকে দিয়েছে? হ্যাঁ, কাজ আমরা আটকে দিয়েছি। আমরা চাইছি, আমরা গরিব মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ, আমাদের জায়গা যদি আমাদের জায়গাটা নেয়, অনেকটা করে জায়গা যাচ্ছে। এবার 13 সালের আমলেরটা যদি দেয় তাহলে আমরা জায়গা আমরা আপোষেই দিয়ে দেব। 13 সালের আইনের টাকা না দিলে আমরা প্রতিবাদ করব। ড্রেন তৈরিতে বাধা দিচ্ছেন পঞ্চায়েত প্রধান এবং সেই কারণে গাইঘাটায় ব্যাপক বিক্ষোভ। আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে বিজেপির পঞ্চায়েত প্রধান তিনি ড্রেন তৈরিতে বাধা দিচ্ছেন, আর তার ফলে বিক্ষোভ দেখানো হচ্ছে তৃণমূলের তরফ থেকে। কি চলছে সেখানে আমাদের প্রতিনিধি আরো ডিটেলে জানাবেন গাইঘাটার পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন অনিরুদ্ধ।
দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রেখে যে উত্তর 24 পরগনার গাইঘাটার ফুলসরা গ্রাম পঞ্চায়েতের বকচড়াতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য তার এলাকাতেই একটি ড্রেন হচ্ছিল এবং এই ফুলসরা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এই ড্রেনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে আজ দুপুরবেলায় তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জনপ্রতিনিধিরা আছে তারা পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হয়ে প্রাথমিকভাবে বিক্ষোভ দেখাতে থাকে। পরবর্তীতে পঞ্চায়েত অফিসে তালা দেওয়ার চেষ্টা করে, পরবর্তীতে বিজেপির যে সমস্ত জনপ্রতিনিধিরা ছিল তারা বাধা দেয় এবং এই ব্যাপারে যথেষ্ট রকম উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করতে থাকে যে বিজেপির পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জায়গায় পঞ্চায়েত সদস্য আছে সে সমস্ত জায়গায় যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়, উন্নয়নমূলক কাজ দেখলেই তিনি বাধা দিচ্ছেন, সেই অভিযোগ তোলেন। পরবর্তীতে সেই উত্তেজনা ছড়ায় ব্যাপক আকারে, সেই ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ। প্রাথমিকভাবে গাইঘাটা থানার পুলিশ আশ্বস্ত করবার পরেই ঘটনা নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে বিজেপির পঞ্চায়েত প্রধান কিন্তু দাবি করেছেন যে ওই বিষয়ে অর্থাৎ ড্রেন তৈরি নিয়ে একটি লিখিত অভিযোগ তারা পেয়েছিল। আজকে পরিদর্শনের পরে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল যে ওই কাজটা হবে কিনা, কিন্তু তার আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ করা হয় এবং তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে যে অন্যায়ভাবে তিনি ড্রেনের কাজ বন্ধ করেছেন, সেই অভিযোগকে অস্বীকার করেছেন এবং তিনি জানিয়েছেন যে এই ধরনের অভিযোগ একদম ভিত্তিহীন। রুমেলা, আমি ড্রেন করছিলাম, একজন অবজেকশন করছিল, সেই অবজেকশন হয়েও আমার কাজ হয়ে গেছে। প্রধান ম্যাডাম রাত 9:30টার সময় কন্ট্রাক্টরকে ফোন করে বারণ করেছে যে ওই কাজ তুমি করবে না। এবার প্রধান ম্যাডাম কিসের জন্য বারণ করলো যে এই কাজ করা যাবে না সেইটা আমাকে লিখিত দিতে হবে। আর উনি বলেছেন পাড়ার মানুষ, গ্রামের মানুষ সবাই ওনাকে লিখিত পিটিশন জমা দিয়েছে, সেটাও আমাকে দিতে হবে। তারপর আমি এখানে শনিবারে কন্ট্রাক্টর ড্রেনটা খোঁড়া শুরু করে। আমাকে কন্ট্রাক্টর ফোন করেছে, দিদি এখানে একটু ঝামেলা হচ্ছে, আসেন। আমার হাজবেন্ডকে আমি পাঠাই, মেম্বারের হাজবেন্ড বাজে ভাষায় একদম সে মার্ডার করে দেবো, এখানে পুঁতে দেবো, তাকে গালাগালি দেয়। আমি তখন কন্ট্রাক্টরকে বলি, দাদা এই কাজটা একটা দিন বন্ধ রাখেন, সোমবারের দিন অফিস খুলবে, ইঞ্জিনিয়ার সাহেব আসবে, ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে ইন্সপেকশন করে কোথার থেকে কি সমস্যা হচ্ছে আমরা দেখে তারপরে কাজ। ওনার দলের লোক বিজেপি এক কর্মী কমপ্লেন করে গেছে রাস্তাটা বন্ধ করা হোক, যেহেতু দলের লোক সেই জন্য কাজটা কন্ট্রাক্টরকে রাত 9:30টার সময় কিছু না জেনে না দেখে বন্ধ করতে বলা হয় কাজটাকে। ওনারা প্রতিনিয়ত আমাদের তৃণমূলের কর্মীরা যেখানে যেখানে কাজ করছে সেখানেই কাজ বন্ধ করার চেষ্টা করছে। আমাদের কাজগুলো কোনোটা 1 বছর হয়ে গেছে কমপ্লিট হয়নি, কোনোটা কালকে হচ্ছে আবার বন্ধ থাকছে, এরকমই হচ্ছে। ওরা চায় না অঞ্চলের উন্নয়ন হোক।